হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো বন্ধুরা, আমরা একটা নতুন সিরিজ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই সিরিজে আমরা এবার থেকে শিখব নোট জেএস। তো এই নোট জেএস কি, কেমনভাবে ইউজ করতে হয়, আর এটার প্রয়োজনীয়তাটা কি আছে 2024 সালে এসে দাঁড়িয়ে। তো সেই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা অবশ্যই এই সিরিজে আলোচনা করব, এবং এই সিরিজটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি নোট জেএস ডেভেলপার হতে চান। এবং এই সিরিজটা দেখার জন্য আপনার সর্বপ্রথমে যেটা জেনে থাকতে হবে সেটা হলো অবশ্যই এইচটিএমএল সিএসএস তো জানতেই হবে। এছাড়াও কিন্তু জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্স লেভেলে আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যদি জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স লেভেল যদি না জানেন তাহলে কিন্তু এই সিরিজটা আপনার জন্য নয়। ঠিক আছে। এখানে নোট জেএস হলো যেহেতু একটা সার্ভার সাইড আপনার স্ক্রিপ্টিং হবে এখানে। তো সেক্ষেত্রে আপনার জাভাস্ক্রিপ্টের অবশ্যই অবশ্যই করে কিন্তু অ্যাডভান্স পার্টগুলো জেনে রাখতে হবে। এবার প্রশ্ন আসতে পারে যে এই জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স পার্ট কোনগুলো বা বেসিক পার্ট কোনগুলো। আচ্ছা, সবার প্রথমে আমি যে কথাটা বলবো যে অ্যাডভান্স পার্ট বলতে যে বিষয়গুলোকে বোঝায় সেগুলো আমি এখানে অবশ্যই দেখিয়ে দেবো এখনই। আর তারও আগে বলছি যে আপনি যদি মনে করেন যে আমি তো পপ আপ একটা বানাতে পারি বা একটা সাবমেনু বানাতে পারি বা কোনো বিভিন্ন অ্যানিমেশন আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করতে পারি, তাহলে কি আমি পারবো এই কোর্সটা করতে? তাহলে আমি বলবো যে না, আপনাকে আরো একটু জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, না হলে কিন্তু আপনি নোট জেএসে কাজ করতে পারবেন না। আর আপনার যদি এই ধরনের ছোটখাটো অ্যানিমেশন খুব ভালো লেগে থাকে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করতে পারছেন, সেই জন্য আপনি মানে খুব মানে একটা ফিল গুড ফ্যাক্টর থাকে যে আমি এগুলো তো করতেই পারি, তাহলে বোধহয় আমি নোট জেস করতে পারবো। তো সেক্ষেত্রে বলবো আপনার কিন্তু এই ধরনের কোনো সুযোগ থাকবে না এখানে। ওকে। নোট জেস একদমই অন্য একটা পারপাসে তৈরি করা হয়েছে, সেই পারপাসটা কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি যদি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে অবশ্যই বুঝে যাবেন। আচ্ছা, এর পরের পার্ট কি আছে যে এই নোটজেস বিষয়টা কি, বা কিভাবে আমি ইনস্টল করব, বা কিভাবে বেসিক্যালি আমি ইউজ করব, সেই সমস্ত বিষয় গুলো আমি এখন এই ভিডিও থেকে স্টার্ট করব, ঠিক আছে। কিন্তু তারও আগে আমি বলবো যে আপনার কিন্তু সিস্টেমের যে কনফিগারেশন সেটা একটু হাই থাকতে হবে, না হলে কিন্তু আপনি নোটজেস যে রান করার যে প্রসেস যেগুলো আছে সেগুলো একটু ডিফিকাল্টি ফেস করতে পারেন, আপনার সিস্টেম একটু স্লো হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি বলবো যে মিনিমাম আপনার 8 জিবি র্যাম থাকতে হবে কম্পিউটারে। আর আপনার অবশ্যই একটা ব্রাউজার তো থাকতেই হবে। আর আপনাকে কিন্তু ভিএস কোডটা ইনস্টল করে নিতে হবে। তো আপনি যেহেতু নোটজেস শিখতে আসছেন তাহলে আমি অবশ্যই ধরে নেবো আপনার কাছে ডেফিনেটলি ব্রাউজার আছে। আর আপনি যদি সাবলাইম বা অন্যান্য কোনো এডিটার ইউজ করে থাকেন তাহলে বলবো যে শিফট হয়ে যান আপনি ভিএস কোডে। তো কিভাবে একটা ভিএস কোড এডিটর ইনস্টল করতে হয় বা এই সমস্ত যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে নিজেকে গুগল করে শিখে নিতে হবে। যেহেতু আপনি ডেভেলপার হতে চাইছেন তাহলে সবার প্রথমে আপনাকে কিন্তু গুগল করা জানতে হবে যে কিভাবে সার্চ করে। আর এই বিষয়টা অনেক সময় আপনার একটু বোরিং লাগতে পারে, তো সেক্ষেত্রে আমি জানিয়ে দেবো যে বিষয়টা হলো এডুকেশন, তো তো পড়াশোনা একটু বোরিং হয়। তো এটা বিনোদনের জায়গা না, তো পরিশ্রমের জায়গা, তো আপনাকে একটু পরিশ্রম অবশ্যই করতে হবে। তো স্পুন ফিডিং সবাই আপনাকে করে দেবে না, আপনাকে নিজে থেকে কিন্তু অনেক কিছু নিজে থেকে করে নিতে হবে, অনেক প্রবলেমের সলিউশন নিজে থেকে খুঁজে নিতে হবে। তো ঠিক আছে, অনেকক্ষণ আমরা থিওরিটিক্যাল কথাবার্তা বললাম। তো এখন চলুন দেখি সবার প্রথমে কিভাবে শুরু করা যেতে পারে। আচ্ছা, তো সবার প্রথমে আমি একটা জিনিস দেখাচ্ছি যে আপনি সবার প্রথমে একটা কাজ করবেন যে নোট জেস যে ওয়েবসাইটটা আছে অফিসিয়াল, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন। চলে এসে সবার প্রথমে দেখুন এখানে ডাউনলোড করার জন্য বলবে। আমি উইন্ডোজে আছি বাই দ্য ওয়ে, তো উইন্ডোজে আমাকে এরকম একটা অপশন দেখাচ্ছে নোট জেএস। তো আপনি একদম নিঃসন্দেহে এই যে ডাউনলোড নোট জেএস করবেন এখান থেকে। নোট জেএসটাকে ডাউনলোড করার পরে স্টেপ বাই স্টেপ যে কোনো সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেরকম নেক্সট নেক্সট করে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরে আপনি আরেকটা ওয়েবসাইটে চলে আসবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে যে আমি কোন এডিটারটার কথা বলছি। তো আপনাকে এই যে ভিএস কোড এডিটর যেটা আছে, সেই ভিএস কোড এডিটরটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আপনি যেহেতু ডেভেলপার হবেন তো সেই ডেভেলপমেন্টের জন্য আপনার এটা প্রয়োজন হবে। আচ্ছা, আরেকটা মনে প্রশ্ন আসতে পারে যে আমি যে সাবলাইম ইউজ করছি সেখানে কি হবে না, বা নোট প্যাড প্লাস প্লাস ইউজ করছি সেখানে কি হবে না? হ্যাঁ হবে, অবশ্যই হবে। সেক্ষেত্রে আপনার একটু খাটনিটা বেশি হয়ে যাবে। তো আপনার যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেটা সেটাকে একটু স্মুথ করার জন্য আমি সাজেস্ট করবো অবশ্যই ভিএস কোডটা ইউজ করবেন। কারণ আপনি যখন জব করবেন রিয়েল লাইফে তখন দেখবেন সবাই আপনার আশেপাশে যে ডেভেলপাররা আছে তারা ভিএস কোডই ইউজ করছে।
তো আপনি খুব তাড়াতাড়ি অ্যাকাস্টম হয়ে যাবেন যদি প্রথম থেকে এইভাবে শুরু করেন। আচ্ছা, এবার আসছি যে এছাড়া আমার আর কি প্রয়োজন। আচ্ছা, এছাড়া প্রয়োজন আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স পার্ট জানতে হবে। তো সেই জন্য কি করবেন, আপনি W3 স্কুলের থেকে একটু বাইরে বেরিয়ে আসুন। ঠিক আছে, আপনি যদি W3 স্কুল দেখে অভ্যস্ত হয়ে যান, তো সেক্ষেত্রে বলবো যে W3 স্কুলটা ছেড়ে দেওয়ার এবার সময় চলে এসেছে, আপনাকে অ্যাডভান্স কিছু স্টাডি করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল বলে একটা ওয়েবসাইট আছে, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ডট নেট। আচ্ছা, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি একটু ডার্ক স্ক্রিন করে নিচ্ছি। আচ্ছা, তো এখানে দেখুন যে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ডট নেট বলে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটায় চলে আসবেন। ওকে, এখান থেকে সবার প্রথমে আপনার যে কাজটা হবে, আপনি যদি বিগিনার লেভেলেরও থাকেন বা আপনি যদি নিজেকে মনে করেন যে আমি একটু ইন্টারমিডিয়েট লেভেলে আছি, জাভাস্ক্রিপ্ট কিছু জানি, অবশ্যই নোড.জেএস বিগিনারদের জন্য নয়। তো ডেফিনেটলি জাভাস্ক্রিপ্টের নলেজটা অবশ্যই থাকতে হবে, জাভাস্ক্রিপ্ট ইউজ করে বিভিন্ন প্রজেক্ট করা থাকতে হবে, জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকতে হবে। তো এই যে ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি, এই ওয়েবসাইটটা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আপনাকে দেওয়া আছে, তো এগুলো নিয়ে স্টাডি করবেন। ওকে, এবার আমি বলছি যে নোড.জেএস করার জন্য আপনার কোন বিষয়টা বেশি প্রয়োজন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ES6 বলে একটা অপশন আছে, এই ES6 এ আপনি চলে আসুন। এখন এই ES6 এ এসে ES6 অর্থাৎ ECMAScript 6। তো এখানে যে বিভিন্ন কনসেপ্টগুলো এখানে রয়েছে না, পরপর ডিস্ট্রাকচারিং থেকে শুরু করে আপনার অবজেক্ট রিলেটেড যে বিষয়গুলো আছে, যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হবে যে মডিউলস রিলেটেড যে বিষয়টা আছে সেটা। আর তারপরেও হলো ES6 ক্লাসেস, অ্যারো ফাংশনস, সিম্বল, ইটারেটর, জেনারেটর, প্রমিসেস, ES6 কালেকশনস, অ্যারে এক্সটেনশন। তারপরে এখানে যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন, এইখানে সমস্ত বিষয় ইম্পর্টেন্ট। এখন মনে প্রশ্ন আসতে পারে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। এরকম কোনো কিছু নেই, এখানে সবকিছু ইম্পর্টেন্ট আর সেম ভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার কিছু কিছু বিষয় আপনার বারবার কাজে লাগবে, হয়তো কোনো কোনো টপিক আপনাকে আহ, কখনো কখনো ইউজ করতে হচ্ছে। তো এইভাবে এটা বলা সম্ভব নয় যে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট, এখানে সবকিছুই লাগবে, যখন যেটা প্রয়োজন হয় সেটা। ঠিক আছে, তো আমরা তো ডেভেলপার হতে চলেছি, তো বিগিনারদের মতন কিন্তু এখন কোয়ারিজ করলে চলবে না, তো অ্যাডভান্স লেভেলেই কিন্তু আপনাকে সমস্ত কিছু শিখতে হবে। তো এই ওয়েবসাইটটা অবশ্যই সেভ করে নেবেন ব্রাউজারে, আপনার এটাকে বুকমার্ক করবেন। আচ্ছা, নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে নোড.জেএস। এই নোড.জেএস তো ইনস্টল তো করলাম, তো নোড.জেএস ইনস্টল করার পরে আমার সিস্টেমে যে ইনস্টল হয়েছে, তো সেটা বুঝবো কি করে। তো সবার প্রথমে আপনি কি করবেন, এখানে সবার প্রথমে আপনি সিএমডি লিখুন, এখানে আপনার কমান্ড প্রম্পটটা ওপেন হবে। ঠিক আছে, এই যে কমান্ড প্রম্পটটা দেখছেন, এই কমান্ড প্রম্পটে এসে আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। আচ্ছা, এই কমান্ড প্রম্পটটা ওপেন হয়েছে, এখানে এসে আপনি লিখুন নোড -v। ওকে, তাহলে দেখতে পাবেন যে এখানে একটা নাম্বার দেখাচ্ছে। ঠিক আছে, একটা ভার্সন দেখাচ্ছে 20.12.2, এরকম কিছু। আমার লেটেস্ট যে ভার্সনটা এখানে দেখাচ্ছে সেটা। আচ্ছা, এই নোড.জেএস ইনস্টল করার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমরা ফ্রিতে পেয়ে যাই, সেটা হলো npm। তো এটাকেই আপনি মাইনাস দিয়ে একবার ট্রাই করুন, দেখুন যে এখানে কি আসছে। আচ্ছা, এখানে দেখুন 10.5.0। তো এই দুটো ভার্সন এসছে। আমি কিন্তু শুধুমাত্র নোড.জেএস যখনই ইনস্টল করব বা আপনি যখন ইনস্টল করবেন, তখন এটার সঙ্গে আপনি npm পেয়ে যাবেন, নোড প্যাকেজ ম্যানেজার। এখন নোড প্যাকেজ ম্যানেজার কি জিনিস, সেই বিষয়টা পরে আসবে, কারণ তার আগে আমাদের জেনে নিতে হবে যে নোড কি জিনিস। তো এখানে নোড যেটা এসছে সেটা, যে ভার্সনটা দেখাচ্ছে, আপনি যে সময় দেখছেন এই ভিডিওটা যখন, সেই সময় একটু খেয়াল করে নেবেন যে সেই সময় নোডের ভার্সন কি চলছে। তো জেনারেলি আপনি এখানে সবসময় 20.12.2 বা 22 পয়েন্ট সামথিং এরকম দেখতে পাবেন, কারণ এই যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারটা জেনারেলি আপনি যদি যেটা ইনস্টল করছেন, LTS ভার্সন যেটা ইনস্টল করছেন, সেখানে কিন্তু আপনি ইভেন নাম্বারই পাবেন। তো এখানে দেখবেন যে 20.12 এটা আছে। ওকে, আচ্ছা, নতুন ফিচার যেটা দেখছেন যে 21.7, এটা কিন্তু এখনো পর্যন্ত প্রসেসিং এ চলছে, এটা কিন্তু ফাইনাল নয়, তো এটাকে ইনস্টল করতে আমি বলবো না, রেকমেন্ড করবো না। তো যেটা এখানে LTS রয়েছে, লং টার্ম সাপোর্ট, সেটাকে ইনস্টল করুন। ঠিক আছে, আচ্ছা, এবার
পরবর্তী যে কাজটা হলো এই যে নোড.জেএস যে বিষয়টা, সেই নোড.জেএস বিষয়টা কি সেই বিষয়টাকে একটু জানা দরকার। এটা নিয়ে কনফিউশন থাকে। আপনি হয়তো এই ভিডিওটা দেখার আগে বহু ভিডিও দেখেছেন, তো তারপরেও বলবো যে এই ভিডিওটা একটু যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার মনে হয় না যে আর কোনো সমস্যা থাকবে। মানে এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না আর কোনো কনফিউশন থাকবে যে এই নোড.জেএস ব্যাপারটা কি। আচ্ছা, সবার প্রথমে আমি একটা জিনিস এখানে দেখাতে চাইছি। দুটো আমি এখানে পিকচার ড্র করছি। একটা হলো আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটা, এটা হলো আমাদের ব্রাউজার। ওকে, এটা হলো আমাদের ব্রাউজার। ওকে, আচ্ছা, নেক্সট আমি আরেকটা জিনিস এখানে ড্র করছি, সেটা হলো আমাদের সার্ভার। ঠিক আছে, এখন এই সার্ভার বিষয়টা কি? সার্ভার হলো একটা, জাস্ট আপনি ইমাজিন করুন একটা হাই স্পিড কম্পিউটার। সেই কম্পিউটারটা ধরে নিন আমেরিকাতে রাখা আছে, ঠিক আছে? তো তার কাজ কি? সার্ভিস প্রোভাইড করা। আচ্ছা, সার্ভার, তো সার্ভার সার্ভ করবে, তো সার্ভিস দেবে আমাদেরকে। তো কি টাইপের সার্ভিস দেবে? আমি ব্রাউজারে বসে এখান থেকে রিকোয়েস্ট সেন্ড করব। ঠিক আছে, কি সেন্ড করব? আমি এখান থেকে রিকোয়েস্ট সেন্ড করব, যে বলবো প্লিজ আমাকে google.com ওয়েবসাইটটা দিন, অথবা আমি এখানে যেমন লিখলাম যে xsolid.com ওয়েবসাইটটা আমাকে দিন। তখন সার্ভার খুঁজবে নিজের কাছে। তো কিভাবে খুঁজছে বা কোথায় খুঁজছে সেই বিষয়টা আমাদের জানার দরকার নেই। তো একটা ফাইল খুঁজবে, ঠিক আছে? সেই ফাইলটা খুঁজবে, খোঁজার পরে আমাকে কি করবে? এখান থেকে রিটার্ন করবে সেই ফাইলটা, যদি খুঁজে পায়। যদি খুঁজে নাও পায়, তাও কিন্তু আমার কাছে একটা মেসেজ পাঠাবে যে 404 এরর নট ফাউন্ড, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এবার আমি যেটা পাঠাচ্ছি ব্রাউজারে বসে সেটাকে বলছে রিকোয়েস্ট, আর আমি সার্ভার থেকে যেটা পাচ্ছি সেটাকে কি বলছে? সেটা হলো রেসপন্স। সার্ভার আমাকে দিচ্ছে রেসপন্স। ওকে, রেসপন্স। তো এই ঘটনাটা কি ঘটছে? সবার প্রথমে আমি ব্রাউজারে আছি, ব্রাউজার থেকে আমি একটা রিকোয়েস্ট সেন্ড করছি। তো সেই রিকোয়েস্টটা আগে ওখানে দেখবে যে আমি যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি সেই রিকোয়েস্টটা পাঠানোর জন্য আমি যোগ্য কিনা, ঠিক আছে? তো এই অথেন্টিকেশন অথরাইজেশনের এই ব্যাপারগুলো আসবে আস্তে আস্তে। তো দেখবে যে আদৌ পারমিশন আছে কিনা, ওই ফাইলটা আমি পাওয়ার যোগ্য কিনা। তো যদি দেখে যে না আমি ওই ফাইলটা পেতে পারি, তাহলে সার্ভার আমাকে সেটাকে আবার রেসপন্স পাঠাবে। তো এইভাবে পুরো প্রসেস চলতে থাকে। তো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আপনি আপনার ফেসবুকে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে চান, তো সেই জন্য আপনাকে ডেফিনেটলি কি করতে হবে? সবার প্রথমে ফেসবুকটাকে ওপেন করতে হবে। আমি ব্রাউজারের কথা বলছি, অ্যাপের ক্ষেত্রেও একই কনসেপ্ট। তো আমি ব্রাউজারে আছি না, এই কনসেপ্টটা নিয়ে চলছি এখন এই মুহূর্তে, জাস্ট বোঝার সুবিধার জন্য। এখন আপনি কি করলেন? যে ফেসবুকে লগ ইন করলেন facebook.com লিখে, তারপর আপনাকে বললো যে ইউজার নেম পাসওয়ার্ড দিতে। তো ইউজার নেম পাসওয়ার্ড আপনি এন্টার করলেন। এন্টার করার পরে আপনাকে প্রোফাইল পিকচারে যাওয়ার জন্য আপনার পারমিশন পেয়ে গেলেন। তারপর প্রোফাইল পিকচারে গিয়ে ওখানে আপনি প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য ফটো আপলোড করলেন নতুন, তারপর সেটা অটোমেটিক সেভ হয়ে গেল। তারপর আপনার এই সমস্ত কিছু কাজ হয়ে যাওয়ার পরে আপনি ওখান থেকে লগ আউট করে বাইরে বেরিয়ে আসলেন। তো এটা হলো একটা রিয়েল লাইফ এক্সাম্পল। তো রিয়েল লাইফের যে অ্যাপগুলো যেগুলো হচ্ছে, মানে যে ওয়েব অ্যাপের কথা বলছি, সেই ওয়েব অ্যাপে কিন্তু এই ধরনের ফাংশনালিটি ডেফিনেটলি থাকবে। এরকমই আরেকটা এক্সাম্পল হলো ফ্লিপকার্ট বা অ্যামাজন। সেখানে কিন্তু আপনি চাইলেই কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন না, তো আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো চুজ করতে পারেন বা উইশ লিস্ট করতে পারেন। তারপরে আপনি যদি মনে করেন সেটাকে বাই করবেন, তো অ্যাড টু কার্ট বা বাই নাও করলেন, তারপর সেখানে আপনাকে ডেলিভারি অ্যাড্রেস দিতে হবে, তারপর আপনি পেমেন্ট কিভাবে করবেন সমস্ত ডিটেলস আপনাকে কিন্তু এন্টার করতে হবে। করার পরে তারপরে সেটাকে আপনি এক্সপেক্ট করতে পারেন যে একটা নির্দিষ্ট সময় সেটাকে পেয়ে যাবেন। আচ্ছা, এবার সমস্ত কিছু কাজ হয়ে যাওয়ার পরে আপনি সেখান থেকে লগ আউট করে বেরিয়ে আসতে পারেন। তারপরে একটা নির্দিষ্ট দিন পরে আপনি আপনার প্রোডাক্টটা ডেলিভারি পেয়ে যাবেন। তো এই ধরনের যে ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইটগুলো যদি আপনি ডেভেলপমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনি নোড.জেএস ইউজ করবেন এক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্ট যেগুলো শিখেছেন সেগুলো কাজে আসবে না। ওকে, তার জন্য আপনাকে নোড.জেএস জানতে হবে। এখন বিষয়টা হলো, এই যে জাভাস্ক্রিপ্ট আমি শিখলাম বা আমি যে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট শেখার কথা বলছি, তো এই দুটোর মধ্যে তফাৎটা কি বা নোডটাই বা কেন আমরা শিখছি? দেখুন, এতদিন আমরা ছিলাম জুনিয়র, তো আমরা কিসে কাজ করতাম? এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে টুকটাক অ্যানিমেশন বানাতাম, বা কখনো কখনো জিকোয়েরি ইউজ করে বা স্লিক স্লাইডার বা আউল ক্যারোসেল এই ধরনের জিনিসগুলো ইউজ করতাম।
ইউজ করে একটা সুন্দর ইন্টারেক্টিভ ওয়েবসাইট বানাতাম, সবকিছু ঠিক আছে, দেখতেও সুন্দর লাগতো, অ্যানিমেশন হতো। আচ্ছা, তো এখন এই বিষয়গুলো শুধুমাত্র কি ফ্রন্ট এন্ডের জন্য সীমাবদ্ধ। আচ্ছা, কি বললাম টার্মটা? ফ্রন্ট এন্ড। তো আমরা ফ্রন্ট এন্ডে সীমাবদ্ধ ছিলাম। তো এক্ষেত্রে আমাদেরকে জেনারেলি কি বলা হয়? আমাদেরকে বলা হয় যে ফ্রন্ট এন্ড ডিজাইনার, ঠিক আছে, ওয়েব ডিজাইনার। আচ্ছা, এই যে একটা টার্ম আছে ওয়েব ডিজাইনার নাকি ওয়েব ডেভেলপার, আমি কি? তো এখান থেকে কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আপনি ওয়েব ডিজাইনার না ওয়েব ডেভেলপার। আপনি আগে নিজেকে কোশ্চেন করবেন যে আমি কি করছি। আমি একটা, আমাকে পিএইচডি দিচ্ছে বা আমাকে একটা ফিগমা ফাইল দিচ্ছে, সেখান থেকে আমি এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করছি, জাভাস্ক্রিপ্ট ইউজ করে টুকটাক অ্যানিমেশন দিচ্ছি বা ক্যারোসেল লাগাচ্ছি বা স্লাইডার লাগাচ্ছি, অথবা আমি বুটস্ট্র্যাপ ইউজ করে কিছু অ্যাকর্ডিয়ান বানাচ্ছি, বা এই ধরনের কাজগুলো আমি করছি। তো এগুলো কি? আচ্ছা, এগুলো হলো ডিজাইনিং এর পার্ট। ওকে, তো আপনি হলেন কন্টেন্ট ডিজাইনার, ডেভেলপার নন। আচ্ছা, তাহলে ডেভেলপার কারা? দেখুন, ডেভেলপার জেনারেলি, আমি যদি টেকনিক্যাল দিক থেকে বলতে চাই, তাহলে এটাকে মনে করবেন যে যারা রিয়াক্ট নিয়ে কাজ করছে বা ভিউ নিয়ে কাজ করছে, তো তাদেরকে আপনি বলতে পারেন ফ্রন্ট এন্ড ডেভেলপার। এবার এখানেও কিন্তু একটু ডিপেন্ড করছে, এই যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, এই কনসেপ্টটা মানে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, কখন ফ্রন্ট এন্ড কখন ব্যাক এন্ড। ঠিক আছে, অনেকে ব্যাক এন্ড কাজ করে, কিন্তু সেই ব্যাক এন্ডেরও আবার কিন্তু ব্যাক এন্ড আছে। তো এই বিষয়গুলো নিয়ে আরো ডিসকাস করবো যে ব্যাকএন্ডের আবার কখন ব্যাকএন্ড হয়ে যায়। তো আপনি কি এপিআই ফেচ করছেন, সেই এপিআই থেকে ডেটা নিয়ে আপনি কি আপনার কোডের যে সেকশনগুলো আছে সেগুলো ম্যানিপুলেট করছেন, এই সমস্ত যে কমপ্লিকেটেড কাজগুলো সেগুলো কি আপনি করছেন? আপনি কি লগ ইন সিস্টেম বানাচ্ছেন, লগ আউট সিস্টেম বানাচ্ছেন? সেইগুলো এই টাইপের কমপ্লেক্স কাজগুলো যদি না করে থাকেন, তাহলে ধরে নিতে পারেন যে আপনি একজন ডিজাইনার মাত্র, ডেভেলপার এখনো হননি। আচ্ছা, তো এখন এই যে নোড জেএস, এই নোড জেএস ব্যাপারটা কি? নোড জেএস হলো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, প্রথম কথা, কোনো নতুন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটা হলো জাভাস্ক্রিপ্ট রান টাইম। এখন এই রান টাইম বিষয়টা কি? দেখুন, জাভাস্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ, তো এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশেই লেখা হচ্ছে। আপনি যে কনসোল লগ বা গেট এলিমেন্ট বাই আইডি, এই সমস্ত জিনিসগুলো লিখছেন, এগুলো কি? এগুলো তো ইংলিশ, সিম্পল ইংলিশ। তো ইংলিশ তো কম্পিউটার বুঝবে না, তাই না? কম্পিউটার হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, বুঝবে জিরো আর ওয়ানে। তো এই আমরা যে ইংলিশে লিখছি সেই ইংলিশগুলোকে কনভার্ট করতে হচ্ছে। তো কনভার্ট করার জন্য কিন্তু কেউ, কোনো একটা মিডল ম্যান আছে। সেই মিডল ম্যান কি করছে? সেই মিডল ম্যান কিন্তু এই জিনিসগুলোকে কনভার্ট করে দিচ্ছে, কম্পিউটারকে বোঝার সুবিধা করে দিচ্ছে যে যে ইউজার এটা বলতে চাইছে, প্রসেসরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে তুমি এটাকে এইভাবে কনভার্ট করে তারপরে রিপ্লাই দাও। তো সেই জন্য আমাদের যে ব্রাউজার যেটা রয়েছে, সেই ব্রাউজার কিন্তু একটা রান টাইম। রান টাইম অর্থ, এটা হলো একটা টেকনিক্যাল টার্ম। রান টাইম অর্থ ওই যে জাভাস্ক্রিপ্ট যেটা আমরা লিখছি সেটা যাতে বুঝতে পারে। তো সেই জন্য ব্রাউজারের মধ্যে কিন্তু একটা ইঞ্জিন আছে, ঠিক আছে, V8 ইঞ্জিন। তো নামটাও বেশ কুল টাইপের। তো যে V8 ইঞ্জিন সেটা বানিয়েছে গুগল। তো জাভাস্ক্রিপ্ট রান টাইম যেটা আছে, সেটা যে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখছি সেই কোডটাকে পড়ছে, ঠিক আছে। এখন এখানে কিছু কিছু টার্ম আছে, শুনে থাকবেন যে ইন্টারপ্রিট করছে নাকি কম্পাইল করছে, ঠিক আছে, পার্সিং করছে, এই টাইপের কথাগুলো আছে। তো আপনি যেহেতু বিগিনার, তো সেই জন্য এই মুহূর্তে মনে রাখুন যে বিষয়টা বোঝা দিয়ে কথা, যে জাভাস্ক্রিপ্টটাকে পড়ে কনভার্ট করছে মেশিন ল্যাঙ্গুয়েজে, তারপরে সেটাকে প্রসেসরের বোঝার মতন একটা সিচুয়েশন তৈরি করে দিচ্ছে। তো এখন এই যে ব্রাউজারের মধ্যে যে V8 ইঞ্জিন যেটা রয়েছে, সেই V8 ইঞ্জিনটা কি করছে? আমাদের এই জাভাস্ক্রিপ্টটাকে পড়ছে, পড়ে যা যা করণীয় সেই কাজগুলোকে করছে। তো এখন এই যে V8 ইঞ্জিন যেটা ছিল, সেই V8 ইঞ্জিনটা তৈরি করেছিল হলো গুগল। আচ্ছা, এখন V8 ইঞ্জিন যেমন রয়েছে, তো সেরকম কিন্তু আরো বিভিন্ন ইঞ্জিন আছে। সেই ইঞ্জিনগুলো কি? যেমন চাকরা আছে, তারপরে স্পাইডার ম্যাঙ্কি আছে। তো এগুলো কোনোটা আপনার ফায়ারফক্সের জন্য, কোনোটা আপনার সাফারির জন্য, অথবা কোনোটা আপনার এজের জন্য। তো সমস্ত কিছুতে আলাদা আলাদা একটা ইঞ্জিন আছে। তো সেইগুলো ফ্রন্ট এন্ডের জন্য একদম পারফেক্ট আছে, যেহেতু আমরা ব্রাউজারে আছি। এখন এই যে ব্রাউজারে যে জাভাস্ক্রিপ্টটা চলছিল, সেই জাভাস্ক্রিপ্টের একটা লিমিটেশন ছিল। সেই লিমিটেশনটা কি? সেই লিমিটেশনটা হলো আপনার এই যে জাভাস্ক্রিপ্ট, এই জাভাস্ক্রিপ্ট কিন্তু আপনার কম্পিউটারের যে ফোল্ডার বা ফাইলের যে অ্যাক্সেস, সেটা নেই এটার কাছে। কখনো কি খেয়াল করে দেখেছেন যে
জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনি কোনো ফাইল তৈরি করতে পারেন না, কোনো ফোল্ডার বানাতে পারেন না। তো সেই ফাইল তৈরি করে, মানে কোনো ফোল্ডারের মধ্যে একটা ফাইল তৈরি করে তারপরে সেই ফাইলের মধ্যে আপনি লিখছেন বা অ্যাপেন্ড করছেন, মানে যেটা লেখা রয়েছে তার সঙ্গে আরো কিছু লেখা জুড়তে চাইছেন, এটাকে অ্যাপেন্ড করা বলে। কোনো ফাইল রিলেটেড কাজ আপনি করতে পারছেন না, খেয়াল করে দেখবেন এটা কিন্তু করেননি কখনো। আচ্ছা, তো এটা কেন করতে পারছে না? কারণ জাভাস্ক্রিপ্টকে সেই ক্ষমতাটা দেওয়া হয়নি যে সে আমাদের কম্পিউটারের অ্যাক্সেস পাবে। তো এখন এই কাজটা কি করতে পারে? এই কাজটা অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন সি রয়েছে, সি প্লাস প্লাস রয়েছে, জাভা রয়েছে বা পিএইচপি রয়েছে, এরা কিন্তু করতে পারে। পিএইচপি যেমন সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এরা কিন্তু করতে পারে। তো কম্পিউটারে একটা ফাইল বানিয়ে সেটাকে ফাইলের মধ্যে লিখে সেই ফাইলটাকে ক্লোজ করে বা ডিলিট করে ফোল্ডার তৈরি করে এই সমস্ত যাবতীয় কাজগুলো করতে পারে। এছাড়াও আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড লিখে আমাদের সিস্টেমের যে কনফিগারেশন সেটা জানতে পারি না, মানে আমার ওএস এর অপারেটিং সিস্টেমের ডিটেলস আমরা বলতে পারবো না, আমাদের প্রসেসরের স্ট্যাটাস কি আছে, র্যাম কত আছে, হার্ড ডিস্ক কত, এই সমস্ত কিছু জানা সম্ভব না জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। কারণ জাভাস্ক্রিপ্টকে এইভাবে তৈরি করাই হয়নি, ঠিক আছে, শুধুমাত্র ব্রাউজারে রান করার জন্য তৈরি হয়েছে। তো যে জিনিসটা ব্রাউজারে রান করার জন্য তৈরি হয়েছে সেটাকে এতটা বেশি ক্ষমতা আর দেওয়াই হয়নি প্রথম থেকে। তো এখন এই যে জাভাস্ক্রিপ্ট এর যে ভি8 ইঞ্জিন, সেই ভি8 ইঞ্জিনটা হলো সি প্লাস প্লাস দিয়ে তৈরি, ঠিক আছে, সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেটা হলো সি এর থেকেই এসছে। তো এখন এই সি প্লাস প্লাস এর কাছে যেহেতু ক্ষমতা রয়েছে যে কম্পিউটারের সমস্ত ফাইল ফোল্ডার এই সমস্ত অ্যাক্সেস করার, তো তা সত্ত্বেও কিন্তু ভি8 এর মধ্যে একটা, মানে একটা র্যাপার আছে, যে র্যাপারের সাহায্যে কি করা হয়েছে, জাভাস্ক্রিপ্টকে একটু কন্ট্রোল কমিয়ে দেওয়া হয়েছে। যে তোমাকে সি প্লাস প্লাস দিয়ে তৈরি করা হয়েছে ঠিকই তোমার ইঞ্জিনটাকে, কিন্তু তুমি এই ধরনের কাজগুলো করতে পারবে না। ফাইলের অ্যাক্সেস তোমার কাছে নেই, সিস্টেমের অ্যাক্সেস তোমার কাছে নেই, তোমার এই ধরনের ক্ষমতাগুলো থেকে তোমাকে সরিয়ে নেওয়া হলো। তো ঠিক আছে, সবকিছুই চলছিল। তারপরে একজন একজন অনেক বড় মাপের একজন ডেভেলপার, তিনি কি করলেন, যে এই যে একটা জাভাস্ক্রিপ্টের অক্ষমতা, তো সেটাকে বললো যে জাভাস্ক্রিপ্ট কেন মাত্র শুধু ব্রাউজারে চলবে, এটা আমরা সিস্টেমে কেন চালাতে পারবো না বা সার্ভারে কেন চালাতে পারবো না? সার্ভার মানে দূরে রাখা, ধরে নিন আমেরিকাতে রাখা কোনো একটা সিপিইউ, সেখানে আমরা কেন চালাতে পারবো না? তো এটা সেই ক্ষমতাটা দেওয়া উচিত। তো সেটা নিয়ে অনেকেই তাকে উপহাস করা সত্ত্বেও তিনি কিন্তু ছাড়েননি হাল, তিনি চালিয়ে গেছেন। তিনি হলেন রায়ান ডাল। তো তারপরে তিনি কি করলেন, এই যে যেহেতু ওপেন সোর্স এই ভি8 ইঞ্জিনটা, তো সেখান থেকে আহ, যে কোড যেগুলো রয়েছে কোড বেস, সেই কোড বেসটাকে সরিয়ে নিলেন। সরিয়ে নিয়ে মানে যে ব্রাউজারের মধ্যে যে ইঞ্জিনটা রয়েছে সেই ইঞ্জিন থেকে ভি8 যে কোড যেগুলো ছিল সেগুলোকে আলাদা করে নিয়ে সেটার সঙ্গে সি প্লাস প্লাস এর আরো কিছু কোড সংযোজন করলেন, করে তারপরে জাভাস্ক্রিপ্টকে পাওয়ারফুল বানালেন, ঠিক আছে। সেই পাওয়ারফুল বানানোর কেন প্রয়োজন হলো? যাতে সেটা সার্ভারে চলতে পারে। এবার সার্ভারে চালানোর কি দরকার পড়লো? এই যে বললাম যে কিছু কিছু জিনিস যেগুলো জাভাস্ক্রিপ্ট করতে পারে না, ফাইল অ্যাক্সেস, কম্পিউটারের মানে সিস্টেমের অ্যাক্সেস, এই জিনিসগুলো করতে পারে না জাভাস্ক্রিপ্ট, তো সেই অ্যাক্সেস গুলো দিলেন, ফাইল ফোল্ডার তৈরি করা, অপারেটিং সিস্টেমের ডিটেলস বের করা, এই সমস্ত কাজগুলো করলেন। এই কাজগুলো যদি না করা হয় তাহলে কিন্তু সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলা যাবে না একে। তো সেই জন্য একটা রান টাইম তৈরি করলেন। রান টাইম মানে কি, ব্রাউজার যেমন জাভাস্ক্রিপ্ট চালাতে পারে সেরকম নোড জেএস বলে একটা জিনিস তৈরি করলেন, একটা ধরে নিন একটা সফটওয়্যার তৈরি করলেন। সেই সফটওয়্যারটা কি করবে, আমাদের সিস্টেমে ইনস্টল করা হবে। ইনস্টল করে আমরা একটা সার্ভার ক্রিয়েট করতে পারবো, সার্ভার বানাতে পারবো। আপনারা যারা পিএইচপি করেছেন তারা হয়তো খেয়াল করে দেখেছেন, আমরা কিন্তু লারাগন বা জ্যাম্প এই ধরনের জিনিসগুলোকে, কিছু সফটওয়্যার আছে সেগুলোকে ইনস্টল করে ওখানে কিন্তু সার্ভার আগে থেকেই দেওয়া থাকে। তো আমরা জাস্ট দুটো বাটন ক্লিক করি, ক্লিক করে কিন্তু সার্ভার অন করি। আমি এখানে একটা দেখিয়ে দিতে পারি আপনাদেরকে এখনই। দেখুন, এখানে একটা সফটওয়্যার চলছে যে লারাগন। আমি এখানে যদি স্টার্ট বা স্টপ বাটনে ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা মানে অপশন দিচ্ছে। দেখুন, একটা অ্যাপাচে একটা সার্ভার চলছে, মাইএসকিউএল চলছে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে রান হচ্ছে। এখন এই বিষয়টা জাভাস্ক্রিপ্টে কি করতে হচ্ছে, জাভাস্ক্রিপ্টে কিন্তু এরকম কোনো কিছু বাটনে ক্লিক করে কোনো কিছু অন করতে পারবেন না, আপনাকে কিন্তু সার্ভার নিজে হাতে তৈরি করতে হবে কোড লিখে। তো
তো সেই কাজটা করার জন্য আপনার কিন্তু এই সফটওয়্যারটা থাকতে হবে। তো আলটিমেটলি কি বলছি যে জাভাস্ক্রিপ্টের যে নোড জেএস যেটা, সেটা নোড জেএস নতুন কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা জাভাস্ক্রিপ্টেরই কোড লিখতে হবে আপনাকে। কিন্তু জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স যে টপিকগুলো দেখালাম সেই টপিকগুলো এখান থেকে পড়বেন, তবে বুঝতে পারবেন যে জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স টপিক কি। সেই কোডগুলোই কিন্তু আপনাকে এখানে লিখে লিখে আপনাকে কোডগুলোকে কিন্তু রান করাতে হবে। রান করানোর পরে আপনি যে কোনো জাভাস্ক্রিপ্টের কোড এখানে রান করিয়ে তারপরে আপনি চালাতে পারবেন। আপনার যে সার্ভারটাকে রান করিয়ে যে ফাইলপত্র অ্যাক্সেস করার কথা বললাম সেই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এবার এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এটা যেহেতু সার্ভার সাইডে আমরা চলে এসেছি, অর্থাৎ আমরা এখন সার্ভারে বসে কাজ করব। তো সিম্পল এখানে ছবিটা দেখেই বুঝতে পারবেন যে আমরা এতদিন ব্রাউজারে বসে কাজ করছিলাম, এখন কিন্তু সার্ভারে বসে কাজ করব। তো সার্ভারে বসে যেহেতু আমরা কাজ করছি, তো এখানে আমাদের ব্রাউজারের প্রয়োজন হবে না। তো সেই জন্য ব্রাউজারের মধ্যে ডম বলে যে বিষয়টা ছিল, ডকুমেন্ট অবজেক্ট মডেল, সেটা কিন্তু নোড.জেএস থেকে কমপ্লিটলি সরিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এটার অর্থ কি? এটার অর্থ আপনি যে অ্যালার্ট লিখতেন, তারপরে আপনি যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি বা কোয়ারি সিলেক্টর, এই ধরনের যে কাজ, অর্থাৎ ডম রিলেটেড যে বিষয়গুলো, অর্থাৎ যে কোয়ারিতে পার্টিকুলার যে কোয়ারিতে যে ধরনের কাজগুলো করা যেত, অর্থাৎ ডম রিলেটেড ম্যানিপুলেট যেগুলো করা যেত, সেই কাজগুলো কিন্তু এখানে করতে পারবেন না। ওকে, তো সেই বিষয়গুলো কিন্তু কখনোই চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সেখানে কাজ করবে না। তাছাড়া এছাড়া জাভাস্ক্রিপ্টের আদার্স যে কাজগুলো যেগুলো নোড.জেএস এর মাধ্যমে সম্ভব, সেটা কিন্তু নোড.জেএস ওয়েবসাইটে ডকুমেন্টেশনে আপনি যদি যান তাহলে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো এই বিষয়গুলো আমরা যদি দেখি তাহলে আমরা নোড.জেএস শিখে যাব। ওকে, এখানে লিস্ট অনেক দেখে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু বিষয়টা অতটাও বড় নয়। এখানে পার্টিকুলার কিছু জিনিসই আছে যেগুলো আপনাকে মানে বারবার বারবার ইউজ করতে হবে। তো সমস্ত কিছু জিনিস কিন্তু প্রয়োজন হবে না। যতদিন না আপনি সিনিয়র ডেভেলপার হয়ে যাচ্ছেন, তো ততদিনে আপনি শিখে যাবেন যে এটাকে কিভাবে ইউজ করতে হয়। আর নোড.জেএস ডেভেলপার যেহেতু হতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই ডকুমেন্টেশন পড়াটা কিন্তু শিখতে হবে। ওকে, ডকুমেন্টেশন ছাড়া কিন্তু আপনি সবসময় এদিক ওদিক থেকে নোড এই কোড কপি করে এনে এখানে বসাতে পারবেন না। এখানে আপনাকে ডকুমেন্টেশন ডেফিনেটলি পড়তে হবে। তো সবার প্রথমে আমি একটা ছোট এক্সাম্পল দেখাচ্ছি। এই ভিডিওটা অলরেডি অনেকটাই বেশি লম্বা হয়ে গেছে, তো ইন্ট্রোডাকশন ভিডিও। তো ঠিক আছে, তো আমি নোড.জেএস এখানে ইনস্টল করার পরে আমি যদি এখন এখানে নোড লিখি, নোড লেখার পরে এন্টার দিই, তাহলে আমি কিন্তু একটা নোডের এনভায়রনমেন্টে চলে এসেছি। ওয়েলকাম টু নোড.জেএস, এই সমস্ত জিনিস দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে সবার প্রথমে দেখুন আমি এখানে কি করতে পারছি, 2+2 যদি লিখি তাহলে দেখুন এখানে সেই কনসোলের মতোই, এটাকে কনসোলই মনে করুন, সেই কনসোলের মতো কিন্তু আমি এখানে যোগ বিয়োগ করতে পারছি। আচ্ছা, এখন এখানে যোগ বিয়োগ কেনই বা করতে যাব, এছাড়া আর কি কোনো কাজ নেই? হ্যাঁ, অবশ্যই কাজ আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এখানে আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন। তো যে কনসোল যেটা আছে, কন্ট্রোল সি প্রেস করে এটাকে বন্ধ করুন, সে কনসোল যেটা আছে সেই কনসোলে যে কাজগুলো করতে পারতেন এখানে কিন্তু সেই কাজগুলো করতে পারবেন। এখন দেখুন আমি কিন্তু নোডের মধ্যে নেই, আমি সিম্পল কমান্ড প্রম্পটে আছি। আমি যদি এখন এখানে দুটো নাম্বারকে যোগ করতে চাই, তাহলে কিন্তু এই ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড রেকগনাইজ করতে পারছে না, এরকম একটা মেসেজ আসছে, কারণ এটা সিস্টেমের জিনিস না। ওকে, আমি নোডে কিছু কাজ করতে চাইছিলাম, তো সেই জন্য আমাকে কি লিখতে হচ্ছিল, এখানে নোড লিখে তারপর আমি নোডে এন্টার করছিলাম, নোডের ভিতরে প্রবেশ করছিলাম। এবার আমি কিন্তু এই ক্যালকুলেশন যে পার্টগুলো সেই পার্টগুলো করতে পারবো। আমি এখানে যদি এখানে কনস্ট a = 10 লিখি, তারপরে আমি a+20 লিখি বা যে কোনো সংখ্যা দিই, তাহলে দেখুন এখানে কিন্তু আমি ভ্যারিয়েবল নিয়েও কাজ করতে পারছি। তো এই বিষয়টাই ছিল একটা বেসিক একটা ইন্ট্রোডাকশন। তো জানি এই ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু শুরুতেই আমি বলে নিয়েছিলাম যে এডুকেশন রিলেটেড বিষয়, তো বিনোদন তো নয়। তো এটা হলো পরিশ্রমের বিষয়, তো ধৈর্য সহকারে আপনাকে পড়তে হবে, শিখতে হবে, যদি সত্যি নোড.জেএস নিয়ে কাজ করতে চান। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু ফুললি নোড.জেএস এ জাম্প করছি, তারপরে সেখানে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করতে থাকবো। ধন্যবাদ।